সোমবার 20 জানুয়ারি আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নিয়ে বেশ কয়েকটি নির্দেশনামায় সইও করেছেন তিনি, যার মধ্যে একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। তা হচ্ছে যে দেশের শত্রুদেরকে হারাতে মিশনে স্বাধীনভাবে মনোনিবেশ করতে পারবে আমেরিকান সেনা। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের বক্তৃতায় ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেন যে দেশের অর্থাৎ আমেরিকার যারা শত্রু তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারবে আমেরিকার সেনা। কোনো রকম কোনো রাজনৈতিক বা অন্য কোনো চাপের কাছে মাথা নোয়াতে হবে না দেশের সেনাবাহিনীকে। এখানেই শেষ নয়, সেনাদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। কোভিড মহামারীর সময়ে যে সমস্ত সেনা ভ্যাকসিন নিতে রাজি হননি বা ভ্যাকসিন নেওয়ার বিরোধিতা করেছিলেন, তাদের বিরুদ্ধে যে শাস্তির খাড়া নেমে এসেছিল তাও তুলে নিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ঘোষণা করেছেন যে সেই সমস্ত সেনাদের ফের সমবেতন নিয়োগপত্র দেওয়া হবে। কি বলেছেন ট্রাম্প শোনাবো আপনাদের। This week, I will reinstate any service members who were unjustly expelled from our military for objecting to the COVID vaccine mandate with full back pay. And I will sign an order to stop our warriors from being subjected to radical political theories and social experiments while on duty. It's going to end immediately. Our armed forces will be freed to focus on their sole mission, defeating America's enemies. Like in 2017, we will again build the strongest military the world has ever seen. We will measure our success not only by the battles we win, but also by the wars that we end, and perhaps most importantly, the wars we never get into. এদিকে দেশের সেনাবাহিনীকে শত্রুদের প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার বিষয় ট্রাম্পের নির্দেশের পর কিছুটা হলেও বুক কেঁপে উঠেছে সন্ত্রাসবাদী ও নিষিদ্ধ সংগঠনগুলির। আর বাংলাদেশের প্রসঙ্গে কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই বলা যেতে পারে যে ট্রাম্প রীতিমতন খাপ্পা, কারণ তার নির্বাচনী প্রচারের সময় অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের দ্বারা বিপক্ষ ডেমোক্র্যাটদের ফান্ডিং করার বিষয়টাও সামনে এসেছিল। এছাড়াও বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসের কার্যকলাপের বিষয়টি যদি প্রতিষ্ঠিত হয় বা কোনো প্রমাণ যদি ট্রাম্প পান, তাহলে কিন্তু ইউনূস সরকারের কপালে দুঃখ আছে, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রভাব রয়েছে বাংলাদেশের জামাত ইসলামের ওপর। আর আগে যেমন আল কায়দাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এবার সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে যদি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেন ট্রাম্প, তাহলে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ বেকায়দায় পড়বে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। তখন অবশ্য তিনি প্রেসিডেন্ট হননি, কিন্তু এবার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আরও কড়া পদক্ষেপ করতেই পারেন, সেটা মনে করছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। কি বলছেন তিনি শোনাবো। ওয়ার্ল্ড টেরোরিজমে যদি কোথাও জামাতের যোগ পাওয়া যায়, তাহলে কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পথে হাঁটবে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী, তিনি কিন্তু সেটা চাইবেন, কারণ যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলেছে সেটা কিন্তু প্রথম তিনি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এভাবে মেনে নেওয়া যায় না। আর এই গোটা বিশ্বে যদি কোথাও এই ধরনের কোনো কার্যকলাপে জামাতের যদি কোনো যোগাযোগ থাকে, ঠিক যেভাবে আল কায়দাকে একসময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আপনি জানেন, অধিকাংশ যারা ইনফর্ম সোর্স আছে, যারা সচেতন মানুষ, তারা সবাই জানে যে বাংলাদেশের যে কয়টা এনটিটি আছে, সন্ত্রাসী এনটিটি, এটা সবগুলো কিন্তু জামাতের লিঙ্ক, জামাতের প্রোডাক্ট। সেই বাংলা ভাই থেকে শুরু করে সে বাংলাদেশের
64টা ডিস্ট্রিক্টে একসাথে যে বোমা হামলা হলো, তারপরে কোর্টে বোমা হামলা হলো, এগুলো গ্রেনেড হামলা হলো জনসভায়, এগুলো সবই কিন্তু এই জামাত সাপোর্টেড, জামাতের ভিতর থেকে বাংলা ভাই তো জামাতে ছিল, তারপরে এখন যে ইয়া আছে ওই সরকারে আছে যে কি যেন একটা মাহফুজ আলম না কি যেন, এই মাঝে মাঝে এসে একটা তত্ত্ব দেয়, সামনে এসে একটা যুদ্ধ বাঁধানোর ব্যবস্থা করে, সে সে তার তো আল কায়দা লিঙ্ক থেকে আরো কতগুলো হরকাতুল জেহাদ এরকম আরো একটা কি কতগুলো সংগঠন সাথে জড়িত এমন লোক এখানে আছে, এই গভর্নমেন্টেই আছে, এবং এরা সবাই কিন্তু এদের ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে জামাত। এটা সব ইন্টেলিজেন্স এটা জানে, সারা পৃথিবী তো এখন ইন্টেলিজেন্সের উপর চলে, এই খবর সবার কাছে আছে যে জামাতই হচ্ছে ওদের রিয়েল উৎস এই সন্ত্রাসীদের। তো সেক্ষেত্রে জামাত তো ব্যান্ড হতেই পারে, এবং যদি সে আপনার এই এলাকায় যদি অঞ্চলে আমি যদি সেক্ষেত্রে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয় বা ব্যান করা হয়, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূস যথেষ্ট বেকায়দায় পড়ে যাবেন। 5 নম্বর পয়েন্টটায় আসি। 5 নম্বর প্ল্যান এই মুহূর্তে যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে, মোহাম্মদ ইউনূস তিনি তো নির্বাচিত সরকার নন, যদি সেক্ষেত্রে কোনো রকম ভাবে ইকোনমিক স্যাংশন লাগিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে যদি ইকোনমিক স্যাংশন লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসের আর কিছু করার থাকবে না, তাকে এবার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে নিজের পিঠ বাঁচাতে, কারণ তিনি তো নির্বাচিত সরকার নন, তাকে তো নির্বাচনে জেতানো হয়নি, তাকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি অর্থনৈতিক বিভিন্ন দিকে যদি ইকোনমিক স্যাংশন একটা লাগিয়ে দেওয়া হয় তাহলে তার আর কিছু করার থাকবে না, হাতে তো টাকাই আসবে না। একদম, এটা যেমন ওই যে স্টুপিড পিপল আছে যারা যে ডালে বসে ওই ডালেই কাটতে থাকে, সে ঠিক অনুরূপ ভাবে সে কাজ করছে এতদিন এই 5 মাসে। তাকে যে স্যার শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বলুন। সে প্রথমেই শুরু করছে তার সেই সংবিধান, ওত নিচে সংবিধান রক্ষণাবেক্ষণ করা, সাপোর্ট করা, অথচ সাথে সাথে সে সংবিধানের বাইরে চলে গেছে একেবারে ইনস্ট্যান্টলি। সে গিয়ে সংবিধান বিরোধী প্রত্যেকটা কাজ, তার যেখানে যারা আছে সবগুলো সংবিধান বিরোধী কাজ শুরু করছে। তো এখন তার সারা পৃথিবীর কাছে এটা একদম পরিষ্কার যে সে একদম অবৈধ, এবং যাদের দ্বারা যে শক্তির দ্বারা, যে সাংবিধানিক ইয়ার দ্বারা সে এখানে আপাতত দায়িত্বটা পেয়েছে, কিন্তু সেই দায়িত্ব থেকে সে কিন্তু যারা তাকে বসিয়েছে, যেমন সেনাবাহিনী, যেমন প্রেসিডেন্ট, এদের কারোর সাথে কিন্তু তার সেই সম্পর্ক, ভালো সম্পর্ক দেখা যাচ্ছে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।